কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 5-এর 7 নম্বর স্কুল, মানে থার্ড ইউনিট টেস্টের ক্লাস 5-এর 7 নম্বর যে স্কুলটা আছে গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন, সেটা সবগুলো অঙ্ক প্রশ্নবিচিত্রা থেকে করে দেখাবো। দেখো, প্রথম অঙ্কটা আছে 1-এর ক, 4/100। এইটাতে বলেছে 100 ভাগের 4 ভাগ বা 100 ভাগের, হ্যাঁ এটা হলো 100 ভাগের 4 ভাগ, বা এটা হলো দশমিকে যদি প্রকাশ করি বা 4 ভাগ 4-এর 100, 4-এর 100, বা এটা লেখা যায় দশমিকে যদি প্রকাশ করো তাহলে এই দেখো, দুটো শূন্যর জন্য 2 ঘর, 1 ঘর আছে আমার, আর একটা ধার নেবো আমি, দিয়ে তারপর সেটা দশমিক লিখে তার আগে একটা শূন্য লিখে দেবো। এত করা যায়, ঠিক আছে। এবার তোমাদের বোধহয় কোনটা নিয়েছে দেখো, 4-এর 100, যেটা করবে সেটাই অ্যান্সার হবে। কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়বে, তাই এই সম্পর্কটি। দেখো, কোনো কাজ যদি তুমি বেশি লোক লাগাও সেটার ক্ষেত্রে কম তোমার টাইম লাগছে। একটা কাজে তুমি যদি যত বেশি লোক লাগাবে তত তোমার টাইমটা কম লাগে, তাই না? আর যত তুমি কম লোক লাগাবে তত তোমার টাইম বেশি লাগবে। ধরো একটা বাড়ি করতে তুমি যতজন মিস্ত্রি লাগাবে, সেক্ষেত্রে কি হবে, বাড়িটা তাড়াতাড়ি, বেশি মিস্ত্রি লাগালে তাড়াতাড়ি শেষ হবে এবং কম মিস্ত্রি লাগালে ধীরে 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 শেষ হবে। তাই এই সম্পর্কটি কি সম্পর্ক? খ নম্বরেরটা, এটা হলো ব্যস্ত সম্পর্ক। ওকে, ক্লিয়ার? ঘনবস্তু কটি মাত্রা আছে? ঘনবস্তু 3টি মাত্রা আছে। কি কি বলতো? 3টে, আমি গ দিয়ে লিখি 3টি। কি কি বলতো? দৈর্ঘ্য, প্রস্থ, মানে এই একটা সাইড আর একটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, আর তার সাথে একটা হাইট থাকবে। যে কোনো ঘনবস্তু দেখবে হাইট থাকবে। যেমন ধরো যে কোনো কিছু, তোমার যেটা উচ্চতা আছে একটা উঁচু, যেমন ধরো একটা ইট হলো প্রথমত চতুর্ভুজের মতন, কিন্তু ইটটাও দেখবা এতটুকু, এটা মানে হাইটের একটা, এতটুকু একটা হাইটের আছে, ঠিক আছে? তাহলে ইটটাও একটা ঘনবস্তু। তারপরে তুমি ধরো লুডুর চক্কর, যে কোনো কিছু, তুমি ফুটবল ধরো, ফুটবল একটা হাইট আছে না? তাহলে এগুলো সব যেগুলো বস্তুগুলোর হাইট আছে 3টে মাত্রা, সেগুলোই হলো তোমার ঘনবস্তু। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 670 পয়সা কত টাকা? এইটা তো অনেক সোজা। 670 পয়সা, পয়সা থেকে টাকা করতে গেলে জাস্ট 100 দিয়ে ভাগ করে দিতে হয়। দেখো, তুমি তো জানো যে টাকা, 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা তুমি জানো। 2 টাকা সমান সমান কত? 200 পয়সা। তাহলে আমাদের যদি টাকার থেকে পয়সা করতে দেয়, আমরা 100 দিয়ে গুণ করি। আবার সেম ভাবে মানে আমরা যখন পয়সার থেকে টাকা করব তখন ভাগ করব। তাহলে ভাগ করলে 670 ভাগ 100 সমান সমান কত হবে? 6.70। এত টাকা হয়ে গেল, বুঝতে পারলে? নেক্সট দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা। এটা তো আমি সবকটা ভিডিওতে, আর এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট যে পরীক্ষাতে তোমাদের আসবেই, ঠিক আছে? একটা বৃত্ত আছে, বৃত্তের মাঝখান দিয়ে যেটা যায় সেটাকে বলে ব্যাস, তোমরা এটা জানো। আর বৃত্তের জ্যা হলো বৃত্তের পরিধির এই পার থেকে ওপারে যদি কোনো কিছু দিয়ে টাচ করে, কোনো একটা রেখা, সেটা হলো বৃত্তের জ্যা। দেখো, এইটা একটা জ্যা, এখান দিয়ে টানলাম, এটা একটা জ্যা, এটা একটা জ্যা। এইটাও ধরো এই সাইড থেকে এই সাইড টাচ করছে না, তাহলে এই দেখো, এইটাও তো একটা জ্যা। যখন এই পাশ থেকে এই পাশ টাচ করবে তখন সেটাকেই তো আমরা জ্যা বলবো। তাহলে এই যে যেটা আমাদের ব্যাস ছিল, এটাও তো এই ক্ষেত্রে একটা জ্যা হচ্ছে। তাহলে বৃত্তের বৃহত্তম, আর এইটাই দেখো সব থেকে বড়। এরপর থেকে তার টানবা, দেখো এর থেকে ছোট হবে, এর থেকে ছোট হবে, ছোট হবে, ছোট হতে লাগবে। তার মানে মাঝখান দিয়ে যেটা যাবে সেটাই তো সব থেকে বড় হয়। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো কোনটা? ব্যাস। ব্যাসটা হলো বৃত্তের বৃহত্তম জ্যা। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলে? আচ্ছা, ধরো এই সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে যেই বাহুটা থাকে ওইটাই হয় সব থেকে বড়। ওইটাকে বলে, এটাকে বলে তোমার লম্ব ভূমি, আর এটাকে বলে হলো অতিভুজ। কি বলে তাহলে? যে বৃহত্তম বাহু যেটা থাকে সেটাকে বলে অতিভুজ। তারপরটা দেখো 6 নাম্বারটা, 5z 10y 15x দিয়ে কত?
দেখো 5, 10, 15, 5 করে গ্যাপ হচ্ছে, 5-এর পরে 10, তারপরে 15, তারপরে হলে কত হবে? 20 হবে। দেখো এবার জেড এক্স এবিসিডি যদি পড়ো তাহলে উল্টো দিক থেকে চলে যায়। ধরো কোথাও একটা এবিসিডি লেখা আছে, ঠিক আছে, ধরো এখানে একটা এবিসিডি লেখা আছে, দেখো জেডের পরে কি আছে? ওয়াই এক্স, মানে এই সিরিজটা উল্টো করে দিয়েছে। এবার দেখো জেড আছে, জেডের পরে ওয়াই আসবে, ওয়াই, তারপরে ডাব্লিউ, এক্সের পরে কি আসবে? ডাব্লিউ, এখানে ডাব্লিউ আসার কথা, ডাব্লিউ এক্স ওয়াই জেড হয়ে গেল। তাহলে এই দিক থেকে সোজা, এই দিক থেকে, মানে এইটা এই দিক থেকে সোজা, আর এইটা এই দিক থেকে সোজা, তাহলে ডাব্লিউ এক্স ওয়াই জেড এই সিরিজটা মিলে গেল। এখানে ডাব্লিউ হবে, আর এখানে 5, 10, 15, 20 হবে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার 1 নম্বরের অঙ্কগুলো। এবার দেখো 2-এর গুলো, 2-এর ক, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? প্রথমত এটা 1 নম্বরের কোশ্চেন, তার জন্য তোমাদের অত ডিটেলস করে দেখাতে হবে না, তবু আমি তোমাদের যেহেতু শেখাচ্ছি বা শেখার সময়, তার জন্য আমি তোমাদের এটা মানে একটু বলে দেব। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ মান কত? দেখো একটা ত্রিভুজের প্রত্যেকটা মানে 3টে কোণকে যদি যোগ করি আমার কত হয় জানো তো? 180 ডিগ্রি হয়। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা যদি আগেরগুলো না দেখো তাহলে এখনই গিয়ে দেখে নাও আমার চ্যানেলে গিয়ে, যে ক্লাস 5-এর 1 থেকে 6 পর্যন্ত ক্লাস করানো আছে, ওগুলো দেখে নাও। তাহলে ত্রিভুজের 3টি কোণের যোগফল, তুমি যেইভাবে ত্রিভুজ আঁকো না কেন, প্রত্যেকটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার সমবাহু ত্রিভুজ দেখো, এই বাহুটা যা হবে, এই বাহুটাও যা হবে, এই বাহুটাও তো তাই হবে। তার মানে প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাদের কোণগুলোও তো সমান, এই কোণটা যা হবে, এই কোণটা যা হবে, এই কোণটাও তো তাই হবে। তাহলে প্রত্যেকটা সমান কোণ হলে, তাহলে দেখো 3টে 180 ডিগ্রি 3 জনের সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে 3, 6, 18, 60 ডিগ্রি, তাহলে এ 60, এ 60, এ 60, 3, 6, 18, 180 ডিগ্রি হচ্ছে না? তাহলে প্রত্যেকটা একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? 60 ডিগ্রি করে। ঠিক আছে, আর যদি সমকোণী ত্রিভুজ বলতো তাহলে হতো 90 ডিগ্রি একটা, বাকিগুলো তাদের নিজেদের মতন হতো। এতকে দশমিক ভগ্নাংশে লেখো। আচ্ছা দেখো খ নাম্বারের অঙ্কটা কি বলেছে? 17.8/100 এই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে লেখো। তাহলে 17 তো 17ই আছে, এবার 8-এর এটাকে দশমিক করো। দেখো একটা ঘরের জন্য একটা দশমিক, মানে একটা শূন্যের জন্য একটা দশমিক, একটা ঘর, আরেকটা শূন্যের জন্য আরেকটা ঘর, কিন্তু এখানে সেই ঘরটা নেই, তার জন্য আমরা একটা শূন্য নেব আর 8 নেব, আর 1-এর জন্য একটা পয়েন্ট। তাহলে কত হলো? 17.08 হয়ে গেল। সিম্পল। বুঝতে পারলে? না যদি বুঝতে পারো তাহলে আমাকে এই অঙ্কগুলোর জন্য কমেন্টস করবে, আমি এই যে চ্যাপ্টারটা যেটা সেটাই তোমাদের করে দেখাবো সহজে। ঠিক আছে, আর যদি বুঝতে পারো তো খুব ভালো। এতকে ভগ্নাংশে প্রকাশ করো। গ নাম্বার কি বলেছে? 0.002 কে ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশেই তো দেখো উপরে 2 আছে। আচ্ছা আমি পুরোটাই লিখছি, 0.00, এটাকে দশমিক, আচ্ছা আমি ক্লিয়ার করে লিখছি, 0.002, এটাকে দশমিকটাকে তুললাম। দশমিক তোলার জন্য দশমিকের জন্য 1 হয় আমরা জানি, তারপরে এক ঘরের জন্য একটা শূন্য, আরেকটা ঘরের জন্য আরেকটা শূন্য, আরেকটা ঘরের জন্য আরেকটা শূন্য, তাহলে 3টে ঘরের 1, 2, 3 3টে ঘরের জন্য 3টে শূন্য। তাহলে কি হলো? ওপরে 2, কারণ 2-এর আগে এগুলো তো শূন্য হয়ে গেল, তাহলে আর তো কোনো ভ্যালু নেই। আর দশমিক ছিল, দশমিকটিকে তো তুলে দিলাম 1 দিয়ে, তাহলে 2/10000 হয়ে গেল ভগ্নাংশে প্রকাশ। ফুটবলের আকারের ঘনবস্তুগুলিকে কি বলে? দেখো ফুটবল তো পুরোটা গোল এবং তার একটা উচ্চতা আছে, এই ঘনবস্তুগুলোকে বলে গোলক। যদি ধরো একটা মাঠের কোনো, যে মাঠে তোমরা দৌড়াতে যাও বা চাষবাস হয়, আমাদের যেসব জমিতে চাষবাস হয় সেইগুলোর তো কোনো উচ্চতা নেই, সেটা একটা মাঠ। তাহলে যেই সব মাঠের উচ্চতা নেই সেটা হলো বৃত্ত। আর যেই গোলটার উচ্চতা আছে, যেমন ধরো একটা ফুটবল দেখো গোল এবং উচ্চতা আছে, একটা হাইট আছে, এরকম গড়াতে থাকেও, তাহলে সেইটা হবে গোলক। তাহলে যেসব ফুটবল আকারে ঘনবস্তু, যেগুলো ঘনবস্তু, তাই ঘনবস্তু থাকলে তার উচ্চতা থাকবে, সেগুলোকে গোলক বলবো। এটা ক্লিয়ার হলো? একটি ইটের কটি শীর্ষবিন্দু আছে? দেখো গুণে দেখাচ্ছি। 9 নম্বরের অঙ্কটা, একটা ইট আঁকলাম ফার্স্ট অফ অল, ঠিক আছে, এই হয়ে গেল
একটা ইট আমার। তাহলে কটা শীর্ষবিন্দু? এই একটা, এই একটা, মাথাগুলো আর কি, 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা হবে? 8টি শীর্ষবিন্দু। 7 4 চ নাম্বার দেখো, 7, 4, 9, 3, 0 দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এই যে এই সংখ্যাগুলো দিয়ে সব থেকে ছোট যে সংখ্যাটা হবে সেটাকে বানাতে বলেছে। চলো বানাই। দেখো সব থেকে এর মধ্যে ছোট আছে কি? 0। আর আমরা 0 দিয়ে কোনো সংখ্যা লিখি কি? যেমন ধরো আমরা বলি 03, 05। শুনতে কেমন লাগে বা দেখতে? আর তুমি লিখেছো কোনোদিন এরকম? আমরা তো সব লিখি না। তাহলে 0 প্রথম ফার্স্টে আসতে পারে না। তাহলে 0-র পরে যেই সেকেন্ড সংখ্যা যেটা হলো তোমার সব থেকে ছোট, সেটা কি আছে? 3। আচ্ছা 3 হলো। এবার আমি 0টাকে বসাতে পারবো। তারপরে হলো সব থেকে বড় ছোট সংখ্যাকে 4, তারপরে ছোট সংখ্যাকে 7, তারপরে ছোট সংখ্যা কত? 9। এই হয়ে গেল 6 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। তারপরে 6 দেখো, 105 মিনিটকে ঘন্টাতে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এইটাকে আমি 60 দিয়ে ভাগ করব, তাহলে বেরিয়ে যাবে। অতএব 60 দিয়ে ভাগ করতে গেলে দেখো এখানে 105-এর ভিতরে 60 হলো তোমার 60 বিয়োগ দিলে 5, 6 আছে কত হলে 4 হবে, মানে 10 হলে 4 হবে 45। তাহলে 1 ঘন্টা 45 মিনিট হলো। এবার দেখো 3-এর গুলোতে কি আছে? সমকোণী ত্রিভুজের একটি, দেখো একটা সমকোণী ত্রিভুজ মানে বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী মানে এইখানে 90 ডিগ্রি অবভিয়াসলি থাকবে। আর বাকি কথা যেটা বলে দেবে সেটা একটা ধরো 55 ডিগ্রি বলে দিয়েছে, অপরটি কত? তাহলে আমরা জানি 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। 1 2 3টে কোণের যোগফল সবসময়, এখানেও বললাম, এখানেও বলছি। 60 ডিগ্রি বের করতে বলেছিল কোথায়? এখানেও বলেছিলাম। তো সব জায়গাতেই একই অঙ্ক, একই কথা, যে ধরো এই একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এটা ধরো 55 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজ মানে অবভিয়াসলি সে 90 ডিগ্রি থাকবে। তাহলে বাকি রইল কত? তাহলে 90 আর 55 যোগ করো 5, 9 আর 5 হলো 14, তাহলে 145 ডিগ্রি। বাকি রইল কত? 180 থেকে 145 বাদ, 5, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে আর হাতের 1 বিয়োগ যাবে, 1 বিয়োগ গেলে হলো তোমার 3, 35 ডিগ্রি। তাহলে এটা হবে 35 ডিগ্রি, খুব সোজা। তারপরে বলেছে খ নাম্বার, ডাইরেক্ট ভাগ করতে বলেছে। দেখো ভাজ্য মানে হলো যেটাকে আমরা ভাগ করি। তাহলে 6, 8 আর 688কে ভাগ করতে বলেছে আমার 6 দিয়ে। 6টা হলো ভাজক, এটাকে বলে ভাজক, এটাকে বলে ভাজ্য, এটাকে বলে ভাগফল, আর এখানে যেটা অবশিষ্ট থাকে সেটা ভাগশেষ। তাহলে চলো, আমাকে কি চেয়েছে? ভাগফল ও ভাগশেষ চেয়েছে। তাহলে 6-এর ভিতরে 6 কবার যায়? একবার, 6 নামলো কত? 8। 8-এর ভিতরে 6 কবার যায়? একবার, নামলো কত? 6। হাতে রইল কত? 2। 2-এর ভিতরে এই 8টা নেমে গেল, তাহলে 28 হলো। 6, 5 6 30, 4 6 24, হাতে রইল কত? 4। তাহলে 114 হলো তোমার ভাগফল, আর এইটা হবে কত বলো তো? ভাগশেষ। তাহলে হয়ে গেল উত্তর। এবার দেখো, একটি মাঠের পরিসীমা এত মিটার, মানে একটা মাঠের নাম্বার অঙ্কটা, একটা মাঠের পরিসীমা বলেছে, আচ্ছা বর্গাকার বা আয়তাকার মাঠ যে কিছু একটা বলেছে সেটা বলে দেয়নি। একটা মাঠের পরিসীমা এইটা 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 এইটা, 4টে দিক যদি যোগ করি আমার হবে 178 মিটার। এবং দৈর্ঘ্য মানে এই লম্বাটা, দৈর্ঘ্য যদি 52 হয় তাহলে মাঠটির প্রস্থ কত? মাঠটির প্রস্থ দেখো, এইখান থেকে এই যে আমার পরিসীমার থেকে আমি দৈর্ঘ্য প্রস্থ কি করে বের করব? দেখো আমার দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে প্রস্থ বের করব কিভাবে? আমরা জানি 2 গুণ
দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 178। তাহলে এইখানে দেখো দুইটা গুণ সম্পর্কে আছে এদের সাথে, তাহলে এই পাশে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান এই দুইটা এই পাশে ভাগ হয়ে আসছে 178/2 নিচে 2। তাহলে 2 দিয়ে যদি কাটি আমি 17 ভিতরে 2 কভার যায়, 8 দিয়ে গুণে 16, হাতে রইল 1, একটা 8 আগে বসলে 18, 9 দিয়ে গুণে 18। এবার দৈর্ঘ্য কত বলেছে আমার? দৈর্ঘ্য বলেছে 52। তাহলে দৈর্ঘ্যের জায়গায় 52 লিখে দিলাম, আর প্রস্থের জায়গায় প্রস্থই থাক। আর এখানে কত হয়েছে? 89। 89 হলে এখানে এবার প্রস্থ 89। দেখো এখানে দৈর্ঘ্যটা যোগ হিসেবে আছে, তাহলে এই পাশে চলে যাবে বিয়োগ হয়ে। আমরা জানি সমান সমান এই পাশে কিছু যদি চলে আসে সেটা তার যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে আসে। এটা ধরো যোগ ছিল, এখানে যোগ ছিল না, এখানে কিছু নেই মানে যোগ আছে। তাহলে এই পাশে যদি আসে সমান সমান, তাহলে কি হয়ে আসবে? বিয়োগ হয়ে আসবে। তাহলে দেখো বিয়োগ করো, বিয়োগ করলে হবে কত? 7। আর 5 থেকে 8 বিয়োগ দিলে কত হবে? 4 7 8 3 37। তাহলে মাঠটির প্রস্থ কত? 37 মিটার। এইবার হয়ে গেল অঙ্কটা। এবার বলেছে যোগ করো। দেখো যোগটা আমি এখানেই করে দিচ্ছি। কত বলেছে? ঘ 3 পূর্ণ 3 7 প্লাস 6 7। আচ্ছা আমি 3টাকে এভাবে লিখি, 3 প্লাস দেখা যাচ্ছে 3 প্লাস 3 7 প্লাস 6 7 হলো। দেখো এবার 3টা তো রয়ে গেল না, এইগুলোকে যোগ করে এদের লসাগু কত? 7 আর 7 মানে 7ই লসাগু, আর 6 আর 3 যোগ 6, তাহলে এদের লসাগু এটা হলো। তাহলে এখান থেকে আমি কি করব? 3 প্লাস এই দুটোকে যোগ করলে 6 7 8 9, 9 7, 9 7 মানে কত বলো তো? দেখো বেশি আছে, তাহলে 7 দিয়ে যদি আমি 9কে ভাগ করি তাহলে একবার যাবে 7, তাহলে 1 পূর্ণ 2 এর 7 আসছে না? তাহলে এটাকে আমি এর বদলে এরকম লিখতে পারি, 3 প্লাস 1 পূর্ণ 2 এর 7 হলো। তাহলে আমি দেখো এই জিনিসটাকে যদি আমি এইটাকে এইভাবে ভেঙে লিখতে পারি, তাহলে এইটাকে তো এখানে করছি, এই জিনিসটাকে 3 প্লাস 1 পূর্ণ 2 এর 7। দেখো এই জিনিসটাকে যদি আমি ভেঙে এইভাবে লিখতে পারি, তাহলে এইটাকেও তো ভেঙে আমি এইভাবে লিখতে পারবো। তাহলে 3 প্লাস 1 প্লাস 2 7, তাহলে এটা করলে 3 আর 1 4, 4 প্লাস 2 এর 7। তাহলে এইটাকে যদি এইভাবে থাকে তাহলে এটাকে আমি লিখতে পারি না 4 পূর্ণ 2 এর 7। মানে দেখো এইটাকে যদি এইভাবে লিখতে পারি তাহলে এটাকেও তো আমি এইভাবে লিখতে পারবো। তাহলে 4 প্লাস 2 এর 7 মানে কি? 4 পূর্ণ 2 এর 7, 4 পূর্ণ 2 এর 7। নেক্সট অঙ্কটা দেখো। দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 15, 150। একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি। আমরা একটা সূত্র জানি, ঠিক আছে, 4 থেকেই শিখে আসছি। দুটি সংখ্যার গুণফল মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয়, এটা হবে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে আমরা একটি সংখ্যা জানি বলতে প্রথম সংখ্যাটা আমাদের বলে দিয়েছে, প্রথম সংখ্যাটা 30, তাহলে 30 গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু কত? লসাগু বলেছে 150 গুণ গসাগু কত? 5। তাহলে আমরা দেখো এইটুকুর জন্য আগের অঙ্কটা তো যেমন করলাম, এটার সাথে এটা গুণ সম্পর্ক আছে, মাঝখানে সমান সমান আছে। তাহলে গুণটাকে যদি আমি এই পাশে আনি তাহলে ভাগ হয়ে চলে আসবে। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান সমান 150 গুণ 5/30, 3 5 15। তাহলে দ্বিতীয় সংখ্যা 5 5 25, দ্বিতীয় সংখ্যা হলো 25 বেরিয়ে গেল। দেখো শুধুমাত্র এই সূত্রটা তোমরা খাতায় লিখে রাখো, মনে রাখো, কিন্তু তোমাদের মানে পরীক্ষায় করে আসতে হবে, ঠিক আছে? এই নিয়ে একটা অঙ্ক আসতেই পারে বা আসবে, অঙ্কটা খুব ভালো। নেক্সট অঙ্ক দেখো, 10টি পেনের দাম 40 টাকা হলে 4টি পেনের দাম কত?
তাহলে একটা পেনের দাম কত বলো তোমরা? 10টা কলমের দাম 40 টাকা। একটি কলমের দাম কত? 40 ভাগ 10, তার মানে হলো তোমার 4 টাকা। একটি কলমের দাম যদি 4 টাকা হয় তাহলে 4টি কলমের দাম কত? 4টি কলমের দাম 4 গুণ 4 16 টাকা। হয়ে গেল। 9 বর্গ এবং বর্গমূল কত? ওফো, এই অঙ্কটা দেখো কিভাবে করা যাবে। 9 বর্গ, তার মানে 9 বর্গ মানে কি 9 স্কয়ার, তাহলে 9 স্কয়ার মানে কি 9 গুণ 9, তাহলে 9 নং 81। আর 9 বর্গমূল, 9 বর্গমূল সমান সমান কি 9 রুট এটা, তার মানে 9 মানে কি 3 গুণ 3, তাহলে দুটো পচা 3 থেকে একটা ভালো 3 বেরোবে। হয়ে গেল। তাহলে 9 বর্গ হলো এত, 9 বর্গমূল হলো 3। বাস, এত কে স্থানীয় মানে বিস্তার করো। মানে বর্গের জয়েরটা দেখো, এই যে একটা এই যে সংখ্যাটা দিয়েছে না 60,308.023 কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে দেখো প্রথমে একক দশক শতক হাজার অযুত, তাহলে 6 দিয়ে 1 2 3 4, 1 2 3 4, দশমিকের পরের সংখ্যা আমি নেব না, ঠিক আছে, এটা আলাদা হিসাব। তারপরে দেখো শূন্য দিয়ে, শূন্যর তো কোনো স্থানীয় ভ্যালু নেই, তো তার জন্য শূন্যটা দরকার পড়বে না। তাহলে প্লাস 3 দিয়ে দুটো শূন্য 300 দিয়ে শূন্যর দরকার নেই, দিয়ে 8 হলো, প্লাস দেখো শূন্যর দরকার নেই, 2 হলো প্রথমে একক মানে দশাংশের ঘরে আর শতাংশের ঘরে, তাহলে 2 হলো শতাংশের ঘরে আর 3 হলো সহস্রাংশের ঘরে। 3-এর আগে 1 2 3, 3টে শূন্য, তাহলে 3টে শূন্য আর 1-এর জন্য একটা দশমিক। এই হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। এই অঙ্কগুলো যদি কেউ বুঝতে না পারো বা অসুবিধা যদি হয় কোনো রকম, ঠিক আছে, এখানে তো এইভাবে করে দেওয়া ছাড়া আমার বোঝানোর উপায় নেই। তো তোমাদের যদি এই অঙ্কটাও যদি অসুবিধা হয় তাহলে আমাকে SMS কমেন্টস করবে যে 3-এর বর্গীয় নম্বরের অঙ্কটা যেখানে আছে সেই চ্যাপ্টারটা আমাদের ভালো করে বুঝিয়ে দিন, দেন আমি সেইটাতে একটা ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে বইটা নিয়ে, তো তোমরা বুঝতে পেরে যাবে। তারপরে নেক্সট অঙ্ক দেখো, 121 জন ছাত্রকে বর্গাকারে দাঁড় করিয়েছে, তাহলে কটি সারিতে কতজন ছাত্র আছে? বর্গাকার মানে বোঝো, বর্গাকার মানে হলো এইদিকেও যতজন দাঁড়াবে আবার এইদিকেও ততজন দাঁড়াবে, মানে এইদিকেও যে কটা লাইন থাকবে সে কটা স্টুডেন্ট থাকবে। তাহলে তার মানে কি বর্গাকারে সাজাতে হবে, তার মানে এইদিকেও যেটা সেই কটা এইদিকে, তার মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। এদিকে যদি 3 জন থাকে তাহলে এইদিকেও 3 জন, তাহলে এমন কি সংখ্যা আছে যেটা এদিকেও যা এদিকেও তা গুণ করে সমান সমান সংখ্যা দিয়ে 121 হবে। তাহলে বর্গাকারে তাহলে হবে একটি সারিতে কতজন ছাত্র আছে, তাহলে লিখব প্রতি সারিতে ছাত্র আছে রুট ওভার 121, তার মানে রুট ওভার 11 গুণ 11, তাহলে একটা ভালো 11 বেরোবে, 11 জন হয়ে গেল। একটি কাজ করতে 4 জন লোকের 2 দিন লাগে, আচ্ছা লাগলো 4 জন লোকের 2 জন লাগে, ওই কাজটি 8 জন লোক কতদিন লাগবে? প্রথমে লিখতে হবে সম্পর্কটি ব্যস্ত, কেন কিনা দেখো আমি লোক যত বাড়বে তত তোমার দিন কম লাগবে। সম্পর্কটি ব্যস্ত হলো, এবার হলো জন আর দিন, তাহলে 4 জন লোক 2 দিনে কাজটি করে, ওই কাজটি 8 জন লোক কত দিনে করবে? দিন বাড়লে জন কমে যাবে, আর জন যদি বাড়ে তাহলে দিন অবশ্যই কমে যাবে, তার মানে ব্যস্ত সম্পর্ক হলে গণিতের ভাষায় সমস্যাটি হবে, লিখবে সমস্যাটি হবে 2 গুণ
ব্যস্ত সম্পর্ক যেহেতু ব্যস্ত হলে উপরে যেটা থাকে সেটাই বসে, নিচে যেটা থাকে সেটা। তাহলে কত? 1। উপরে দেখো কিছু থাকলো না, মানে 1 থাকলো। তাহলে 1 দিনে 4 জন লোক যদি করে তাহলে 2 দিন লাগবে, 8 জন লোক করলে 1 দিন লাগবে। হিসাবেই দেখো বেরিয়ে যাচ্ছে 4 জন লোককে যদি করে 2 দিন লাগছে, তাহলে 8 জন লোক করলে তো 1 দিনে সবটা করে ফেলবে, তাই না? এবার এদের মধ্যে কোনটি বড়? ওকে, এই অঙ্কটা করে দিচ্ছি, চলো দেখো। অল্প ছোট অঙ্ক, নর্মাল কনসেপ্ট, তোমরা একদম সহজ সরল ভাবে ভাববে, ঠিক আছে? 1 এর 5, 2 এর 10, 3 এর 5। এ দেখো নিচের সংখ্যাগুলো মানে হরগুলো কত? 5, 10, 5। এদের আগে আমরা কি করব? লসাগু করব। তাহলে এদের লসাগু কত? 10। তাহলে 10 লসাগু করে সমতুল্য ভগ্নাংশ বানাবো। এইটাকে যদি 10 বানাই, মানে 1 এর 5কে যদি 10 বানাই, একে 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ, তাহলে কত হবে সমতুল্য? 2 এর 10। আর এ তো 2 এর 10 আছেই। আর এ কত? একে 10 বানাতে গেলে একে 5-এর সাথে 2 গুণ করতে হবে, এবং নিচে গুণ করলাম তো মানে কি উপরেও তোমাকে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণলে 6, 5 দিয়ে গুণলে 10। ওপরে যার বড় সেই সব থেকে বড়। তাহলে এদের মধ্যে কোনটি সব থেকে বড়? দেখো এই সংখ্যা আর এটা দুটো পরপর সমান, আর এ হলো 6 এর 10 মানে হলো 3 এর 5 সবচেয়ে বড়। এখান থেকে হিসাবে আসে, দেখো 5 ভাগের মধ্যে 1 ভাগ পাচ্ছে, আবার 10 ভাগের মধ্যে 2 ভাগ পাচ্ছে। 10 ভাগ মানে অনেক, একটা কেককে যদি তুমি 10 ভাগ করো, 10 ভাগের মধ্যে 2 ভাগ মানে ছোট ছোট পাবে। আবার 5 ভাগের মধ্যে একটা কেককে যদি তুমি 5 ভাগ করো, তার 1 ভাগ নিলে একটু বড় পাবে। কিন্তু একটা কেককে তুমি 5 ভাগ করবে, সেই কেকটাকেই 5 ভাগ করবে এবং তার মধ্যে 3 ভাগ তুমি নিয়ে নেবে, তার মানে কি সব থেকে বেশি ভাগ তো এটাতেই পাবে না, তাহলে এটাই সব থেকে বড়। এভাবে ভাবলেও বেরিয়ে যাবে। এবার যেহেতু 2 নম্বরের অঙ্ক, তাই আমাদের কি করে করতে হবে? সমতুল্য ভগ্নাংশ বের করতে হবে, ঠিক আছে? তাই উপরে নিচে এরকম যে তোমাদের লসাগু সমান করে সমতুল্য ভগ্নাংশ বের করতে হবে। করলাম, অঙ্ক বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, সরল করো। 6 নম্বর অঙ্ক, সরল করো। সরলের 10, 6, 3, 2 - 1 -3। দেখো এখানে কোনো দাগ ফাঁক নেই, তার জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করব। 2 এর থেকে 1 বাদ দিলে যা আছে তাই লিখলাম। 10 - 6 - 3 - 2 এর থেকে 1 বাদ দিলে 1, 1 এর সাথে 3 বাদ দিলে, আচ্ছা এটা দিলাম -3 ব্র্যাকেটের বাইরে দিলাম, আর এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে। তাহলে 3 এর থেকে 10 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 বিয়োগ 3 এর থেকে 1 বাদ গেলে 2 হচ্ছে, এই ব্র্যাকেটটা থাকবে। এবার দেখো 10 বিয়োগ 6, এই ব্র্যাকেটটা তুলে দাও, 6 এর থেকে 2 বাদ গেলে 4 থাকছে, আর -3। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 10টাকে রেখে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস হলে 4 আর 3 যোগ করলে 7 হবে। কিন্তু চিহ্ন সবসময় বড়টারটা হয়, বারবার আমি বলি চিহ্ন বড়টারটা। 4 এর চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে মাইনাস হবে। এবার 10 এর থেকে 7 বাদ গেলে 3 হবে, হয়ে গেল অঙ্ক। একটি রাস্তা তৈরি করতে প্রথম দিন 1/6 অংশ, দ্বিতীয় দিনে 3/10 অংশ এবং তৃতীয় দিনে 1/4 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? এখানেই করি। 4 ক, 3 দিনে মোট কাজ হয়েছে। দেখো তুমি আজকে এতটুকু অংশ কাজ করলে, তারপরের দিন এত অংশ, তারপরের দিন এত অংশ, তাহলে যদি কাজ করো তাহলে মোট কত অংশ? মোট মানে সবগুলোকে ধরে যোগ করে দেবো। তাহলে সবগুলোকে ধরে যোগ করলে 1/6 যোগ 3/10 যোগ 1/4, এদের লসাগু কত? দেখো 10 সব থেকে বড় কে? 10। তাহলে 10কে 10-এর ভিতরে 6 আর 4 যায় কি? যায় না। তাহলে 10 20, 10 দ্বিগুণে 20, 20-এর ভিতরে 6 যায় না, 4 যায়। তারপর 30, 5 6 30, আর হলো 4 যায় না, তাহলে 50-এও যায় না, 60-এ যায়,
আচ্ছা লসাগু করেই দেখো, অত গন্ডগোলের দরকার নেই। 6, 10, 4, এটাকে আমি প্রথমে 2 দিয়ে দেবো। 3, 5, 2, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 60। বুঝলে এবার লসাগু? 6 3 দুগুণে 6, এখানে 6 আছে, তাহলে এখানে গুণ করে সেই 6 বানাও। বাকি রইল কত? 5 আর 2, 5 দুগুণে 10, তাহলে এখানে 10 গুণ করলে 6 10 60, 10 গুণ করলে 60 হতো। তাহলে সেই 10টা উপরে নিচে যদি গুণ করি তাহলে উপরেও তো তার সাথে গুণ করবো। 10 একে 10, 10, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 বাকি রয়েছে, সেই 6 আবার 3 এর সাথে গুণ করবো। 3 6 18, 4, 2 দুগুণে 4, 3 5 15 বাকি রয়েছে, 15 একের সাথে গুণ করলে আমার 15। দেখো এই লসাগু যদি কেউ না জানো, ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে, তাহলে তোমরা আমাকে কমেন্টস করবে, ঠিক আছে, যে স্যার আমার এইখানটায় প্রবলেম আছে, এই অঙ্কগুলো লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আমাকে শিখিয়ে দিন, তাহলে আমি কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইখানে দেখো একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যদি এই চ্যাপ্টারটাকে নিয়ে স্পেশালি আলোচনা করতাম তাহলে তোমরা বুঝে যেতে, ঠিক আছে। যেহেতু এখানে আলোচনা করলে আমার ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে, আর তোমরা কেউ দেখবেও না। তাহলে চলো এই করে যোগ করি। 10 10 20 10 30, 30 আর 8 38, 38 আর 5 43, 43 60। তাহলে এত অংশ কাজ হয়েছে, এত অংশ এবং কি চেয়েছে? বাকি কাজ আছে। বাকি দেখো 60 ভাগের মধ্যে 43 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে কত? 60 থেকে 43 বাদ দাও, কত হচ্ছে? 7 4 5 6 1 17। তাহলে এখন 60 ভাগের মধ্যে 43 ভাগ কাজ হয়ে গেছে, এখন বাকি রয়েছে কত? 60 ভাগের মধ্যে 17 ভাগ বাকি রয়েছে, এত অংশ। তাহলে বাকি আছে 17 60 অংশ। বাস ক্লিয়ার। এত মিটার লম্বা বাঁশের, এত মিটার কাদায়, এত মিটার জলে আছে, জল ও কাদায় মিলে মোট কত ডুবে আছে? এটা আমি করে দেব না, তোমরা নিজেরা করবে। দেখো কিছুই বলেনি। 18.9 মিটার লম্বা বাঁশের 5 মিটার 5.23 মিটার কাদায় আছে, 7.8 মিটার জলে আছে। তাহলে কাদায় আর জলে মোট কত অংশে? 5 আর 5.23 আর 7.8 যোগ করবে, হলো। আর জল ও কাদার উপরে কতটুকু আছে? টোটাল কত? 18.9, ওটার থেকে যতটা জল কাদায় আছে সেটা বিয়োগ দিলে আমার উপরের অংশটুকু বেরিয়ে যাবে, হয়ে গেল। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্র 48 জনের খাবার মজুদ আছে, কিন্তু আরো 5 জন নতুন ছাত্র যোগ দেয়। এই অঙ্কটা আমি করে দিয়েছি বহুতবার, ঠিক আছে। তবু চলো আমি অঙ্কটাই করে দিই, এই অঙ্কটা লাস্ট অঙ্ক করে দেবো। দেখো তোমরা কি বলেছে? গ নাম্বার 4 গ, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের মোট জন্য 48 জনের খাবার মজুদ আছে। তাহলে 15 জন যদি খায় তাহলে 48 জন খেতে পারবে, কিন্তু আরো 5 জন নতুন ছাত্রছাত্রী ওই ছাত্রাবাসে থাকতে এলো, আরো 5 জন নতুন ছাত্র। তাহলে আগে 15 জন ছিল, এখন হয়ে গেল 20 জন। এবার 15 জনের খাবার ছিল 48 দিনের জন্য। 15 জন ছাত্রের খাবার ছিল 48 দিন। 15 জন যদি থাকতো তাহলে 48 দিন ধরে ওরা খেতে পারতো, সেই হিসাব করে খাবারটা নেওয়া। এবার দেখা গেল কি যে আরো 5 জন আসলো, 20 জন হয়ে গেল। তাহলে 20 জন হলে কি 48 দিন চলবে? চলবে না, কমে যাবে। তাহলে আমাকে লিখতে হবে যে খাবারের সাথে, খাবারের দিনের সাথে ছাত্রের সংখ্যা ব্যস্ত সম্পর্ক। খাবারের দিনের সাথে খাবারের দিনের সাথে ছাত্র বা ছাত্র সংখ্যা ব্যস্ত সম্পর্ক, হলো। এবার লিখবে যে ছাত্র সংখ্যা যদি বাড়ে তাহলে খাবারের পরিমাণ মানে বেশি লাগবে আর দিন কম যাবে, তাহলে লিখবে। এবার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি কি? সমস্যাটি আমরা লিখবো প্রথমে জন বা ছাত্র, আর এখানে দিন, ঠিক আছে। তাহলে লিখবো কত? 15 জন ছাত্র খেলে যাবে আমার 48 দিন, ঠিক আছে। আর এবার 15 প্লাস 5 সমান 20 জন খেলে কতদিন যাবে? দেখো আগেই বলেছি 15 জন যদি খায় 48 দিন যায়, তাহলে একজন যদি খায় তাহলে কতদিন যাবে?
একজন খেলে যাবে 15 সাথে 48 গুণ, যেহেতু ব্যস্ত সম্পর্ক। 15 জন যদি খায় তাহলে 48 দিন যাবে, একজন খেলে 15 গুণ 48 যাবে। আর হলো তোমার সেখানে 20 জন খেলে যাবে, একজন যদি এতদিন যায় তাহলে 20 জন কত, 20 দিয়ে ভাগ হয়ে যাবে, 15 গুণ 48 বাই 20, 3 × 5 = 15, 4 × 5 = 20, 1 2, তাহলে 3 × 12 = 36, ভুল লিখলাম বোধহয়, 3 × 12 = 36 কি আছে দিন নিতে বের করলাম, 36 দিন যাবে। তাহলে ওদের যাওয়ার কথা ছিল 48 দিন খাবারে, কিন্তু 5 জন এক্সট্রা আসার জন্য এখন 36 দিন যাবে। ঠিক আছে, এবার দেখো বাহু অনুযায়ী পরেরটা, বাহু অনুযায়ী ত্রিভুজ কত, আরে বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকারের, একটা সমবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বাহু অনুযায়ী প্রত্যেকটি প্রকার চিত্র হবে, সবগুলো ছবি আঁকবে, ঠিক আছে, ছবিকে দেখাবে। পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করবে। 6 সেমি একটা ব্যাসার্ধ একটা নেবে, সেটাকে ধরে সেই সমান করে ধরে কাটা কম্পাস দিয়ে গোল করে একটা বড় বৃত্ত এঁকে দেবে 6 সেমি ব্যাসার্ধে। ঠিক আছে, তাহলে এবার দেখাবে একটা জ্যা, ওই ধরো মাঝখান দিয়ে টানবে যেটা ব্যাস, সেটাকেই বলবে জ্যা। তারপরে মাঝখানে যে পয়েন্টটা দেবে গোল করে, যেখানে কম্পাসটার মাথাটা বসছিল ওইটাকে বলবে কেন্দ্র। আর ব্যাসার্ধ বলবা হলো ওই ব্যাসটা যেটা অর্ধেকটা দাগ দেবা ওইটাকে বলবা ব্যাসার্ধ, এবং জ্যা নাম দিয়ে দেবা, ABCD করে নাম দিয়ে দেবা। ধরো এই একটা বৃত্ত আঁকলে, এখানে এটা 6 সেমি, তাহলে এটাকে বললা ব্যাসার্ধ পয়েন্ট করে, এটাকে বললা জ্যা, এটা নাম দিলা AO, এটা CD, আর কি আছে, এটা O হলো কেন্দ্রক, নাম দিলা ও হলো কেন্দ্রক, আরেকটা কি জ্যা তো নাম দিলা। আচ্ছা, এগুলি এই কটাই। তো এইভাবে করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করো।